নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব ৭৫। তানভীর আশেপাশে নজর বুলিয়ে বর্ণার দিকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিলম্বিত কণ্ঠে জানতে চাইল, আমি কি করেছি? বর্ণা নিজেকে সামলে নিয়ে ধীরগতিতে বলল, আপনি কিচ্ছু করেননি। আমার এই কথা বলতে ইচ্ছে করছে না। তানভীর মনে মনে বিড়বিড় করলো, শখের নারীর শখের থেকেও রাগের মূল্য ৩ গুণ বেশি। তানভীর কিছু বলছে না দেখে বর্ণা তীর্যকভাবে তাকালো। বর্ণার কপিত দৃষ্টি দেখে তানভীর ঢোক গিলে সহসা হাসার চেষ্টা করলো। বর্ণা নজর সরিয়ে ব্যাগ গুছাতে মনোযোগ দিল। তানভীর মৃদু হেসে মোলায়েম কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমাদের বাসায় থাকতে কোনো সমস্যা হয়নি তো? বর্ণা মুখ ফুলিয়ে ভারী নিঃশ্বাস ছাড়ল। মিম রুমে এসে ধপ করে বিছানার উপর বসে শক্ত কণ্ঠে বলল, আমার খুব সমস্যা হয়েছে, কারণ বড় আব্বু তোমাকে ডাকছে আর তুমি সেদিকে মনোযোগ না দিয়ে এখানে দাঁড়িয়ে আছো। তানভীর চমকে উঠে বলল, সর্বনাশ। সর্বনাশ এখনো হয়নি, কিন্তু তোমাকে এই রুমে পেলে নির্ঘাত কিছু একটা হবে। তানভীর চটজলদি দ্রুত পায়ে দরজা পর্যন্ত গিয়ে আবারও থামলো। বর্ণার দিকে না দেখে স্বাভাবিক কণ্ঠে ফের বলল, তুমি রেডি হয়ে আসো, আমি নিচে অপেক্ষা করছি। বর্ণা গম্ভীর গলায় জানালো, আমি একাই যেতে পারবো। তানভীর সে কথা শুনে না শোনার মতো করে চলে গেছে। নিচে নামতেই আলী আহমেদ খান জানতে চাইলেন, তুমি কি এখন ফ্রি আছো? কোনো কাজ ছিল? আবির রাতে বলেছিল বিয়ের খরচের ব্যাপারে বাকি কথা যেন তোমার সাথেই বলি। তখন তো আর জানতাম না যে তোমার ভাই এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে। সে যাই হোক, আবির যেহেতু বলে গেছে তাই তোমাকে বিস্তারিত জানানো উচিত। তানভীর হালকা করে কেশে শীতল কণ্ঠে বলল, শুনলাম বুনুর ফ্রেন্ড বাসায় চলে যাবে, আমি কি তাকে বাসা পর্যন্ত দিয়ে আসবো? আকলিমা খান চাপা স্বরে জিজ্ঞাসা করলো, বর্ণা কি এখনই চলে যাবে? তাই তো শুনলাম। আকলিমা খান সঙ্গে সঙ্গে হালিমা খানের রুমে গেছেন। মেহমানদের জন্য গিফট কেনার দায়িত্ব হালিমা খান এবং আকলিমা খানের ছিল। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে, তাকে বাসা পর্যন্ত আগে দিয়ে আসো, পরে না হয় আলোচনা করা যাবে। আর হ্যাঁ, সাকিবকেও সাথে নিয়ে যেও। জি আচ্ছা। তানভীর আর সাকিব বাসায় দাঁড়িয়ে রয়েছে বাইরে, নিজেদের মতো কথা বলছে। বন্যা সবার সাথে থেকে বিদায় নিয়ে বেরিয়ে এসেছে। বন্যাকে দেখে সাকিব মৃদুস্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ঠোঁটে হাসি রেখে প্রশ্ন করলো, আপনি কি আমাকে চেনেন? বন্যা আস্তে করে বলল, জি, আপনি আবির ভাইয়ের মামাতো ভাই। আমার কিন্তু আরও একটা পরিচয় রয়েছে। বন্যা ভ্রুকুচকে জানতে চাইল, কি? তানভীরের বন্ধু। ও। সাকিব তানভীরের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে জানতে চাইল, এটা কি হলো? তানভীর সহসা ঠোঁট উঠালো। সাকিব বড় করে নিঃশ্বাস ছেড়ে মৃদুস্বরে বলতে শুরু করলো, দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না। আমার স্পেশাল মানুষ, বন্ধুর স্পেশাল মানুষকে হিসেবে আপনাকে আমার খুব ভালো লেগেছে। আমার বন্ধুর মন খারাপের কারণ না হয়ে আপনি বরং তার সুখ পাখি হয়ে। তানভীর আচমকা সাকিবের মুখ চেপে ধরে বিড়বিড় করলো, তোকে এত কথা বলতে কে বলেছিল? সাকিব তানভীরের হাতের টেনে আলাদি কণ্ঠে বলল, ভাবি আমাকে বাঁচান। বন্যা হিমশীতল চাহনিতে দেখে তানভীর সাকিবকে ছেড়ে দিয়েছে। বন্যা কিছু না বলেই চলে যাচ্ছে। তানভীর দ্রুত এগিয়ে গিয়ে গম্ভীর করে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? বাসায়। বন্যা আর চোখে তাকে প্রশ্ন করলো, মানে? ও সরি, বলেছিলাম না তুমি আমার সাথে না গিয়ে একা কোথাও যাচ্ছ? আমার বাসা আমি চিনি, আমি একা যেতে পারবো, ধন্যবাদ। তানভীর মনে মনে বিড়বিড় করতে করতে গাড়ি নিয়ে এসেছে। তানভীরের পাশের সিটে সাকিব বসা, মাথা নিচু করে গাড়িতে উঠে বসেছে। তানভীর বন্যার কাছাকাছি এসে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে বসো। তানভীরের ক্রিমি রঙিন চোখ দেখে বন্যা না করতে গিয়েও পারল না, গাড়িতে উঠে বসলো। সাকিব যেতে যেতে গুনগুন করতে করতে গান গাইছে, কিন্তু তানভীর আর বন্যা একদম নিশ্চুপ। অর্ধেক পথ যাওয়ার পর তানভীর আকস্মাৎ ব্রেক কষলো, সাকিবের দিকে তাকিয়ে চোখে ইশারা দিল। সাকিব কপাল কুঁচকে বলে বসলো, চোখের ইশারা দিচ্ছিস কেন? যা বলার মুখে বল। তানভীর বাড়ি কণ্ঠে বলল, গাড়ি থেকে নামতে বলছি। গাড়ি থেকে নামবো কেন? তোর কি কথা বলবি বল, আমি না হয় কানে আঙ্গুল দিয়ে রাখছি। যাবি তুই? যাচ্ছি যাচ্ছি। তুই যে আমাকে মাঝ রাস্তায় ফেলে দিচ্ছিস, এটা বাসায় গিয়ে ফুফি আর ফুফাকে বললে তোর সাথে আর আব্বুকেও বলে দেবো, ঠিক আছে? যা ইচ্ছে বলিস। সাকিব নাম দিয়ে তানভীর আবারও গাড়ি স্টার্ট দিল। বর্ণা মনোযোগ দিয়ে ফোন চাপছে, তানভীরের দিকে একবারের জন্য তাকাচ্ছে না।
বর্ণাদের বাসায় গলিতে না ঢুকেই তানভীর অন্য রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে দেখে বর্ণা শক্ত কণ্ঠে বলল, এদিকে কোথায় যাচ্ছেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার এখন কোনো কথা শুনতে ইচ্ছে করছে না। আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেন প্লিজ। না হয় এখানে নামিয়ে দেন, আমি একা চলে যেতে পারবো। তুমি বাসায় গেলে আমার ফোন রিসিভ করবে না, তাই এখনই শুনতে হবে। তানভীর গম্ভীর মুখ করে গাড়ি চালাচ্ছে। অনেকটা পথ যাওয়ার পর কিছুটা নির্জন রাস্তায় গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে বন্যাকে উদ্দেশ্য করে বলল, নেমে এসো। বন্যা গাড়ি থেকে নেমে চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। তানভীর শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তবুও বলছি, মাথা ঠান্ডা করে আমার কথাগুলো একটু শোনো। মন আর মেহমানের সম্পর্ক অনেক গভীর। মনের আকস্মিক পরিবর্তন একটা মানুষকে মানসিক আর শারীরিক দুদিকেই অকেজো করে দিতে সক্ষম। প্রতিনিয়ত রং বদলানোর এই পৃথিবীতে আহত মন নিয়ে বেঁচে থাকা বড্ড দায়। তবু আমাদের নতুন করে স্বপ্ন দেখতে হয়, মনের ভেতরে বেঁচে থাকার নতুন উদ্যম জাগাতে হয়। কারণ আমরা কোনো না কোনোভাবে কারো না কারো কাছে না চাইতেই বন্দী হয়ে যাই। ভাইয়াকে আমি কেবল একবার মুখ ফসকে মজা করে বলেছিলাম, তোমার বোনের প্রতি এখন যতটা আবেগ আছে সেটা যদি পরবর্তীতে না থাকে, তখন যদি তোমার মনে হয় বুনু শুধু তোমার অবুঝ মনের বিবর্ষ বাসনা ছিল। আমার ছেলে মানুষের কথাগুলো ভাইয়ের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। এত রিকোয়েস্ট করেও ভাইয়াকে থামাতে পারিনি। ওই পরিস্থিতিতে আমি না পারছিলাম বাসায় কিছু জানাতে, আর না পারছিলাম ভাইয়াকে আটকাতে। বাধ্য হয়ে চুপচাপ সব কিছু মেনে নিয়েছিলাম। সেটা ঘটনার পর থেকে আমার মাথায় সর্বক্ষণ একটা অজ্ঞাত দুশ্চিন্তা ঘুরপাক খেতে থাকে। ভাইয়া বরাবরই নিজের জায়গায় অক্লিপ্ত ছিল। প্রথম দিকে বোনের ব্যাপারে আমার সাথে কথা বলতে ইতস্তত বোধ করলেও বিয়ের পর ভাইয়া সম্পূর্ণ বদলে গিয়েছিল। আমি এমন একটা মানুষ যে ভাইয়ের পাগলামির চরম মাত্রা যেমন দেখেছি, তেমন ভাইয়ের অবাধ ধৈর্যের অন্তও দেখেছি। 12,000 কিলোমিটার দূর থেকেও একটা মানুষ আরেকটা মানুষকে ঠিক কতটা ভালোবাসতে পারে, এটা ভাইয়াকে না দেখলে হয়তো আমি বিশ্বাসই করতাম না। একটা সময় পর্যন্ত আমি খুব ভয় পেতাম। ভাই হয়ে একমাত্র বোনের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত একা নিয়ে বসেছি। নিজেকে নিয়ে নিজে খুব দোষারোপ করতাম। কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি আমি আমার বোনের জন্য বেস্ট সিদ্ধান্তটাই নিয়েছিলাম। হয়তো ভাইয়ের বিয়ে করার সময়টা ভুল ছিল, কিন্তু নিয়তে কোনো ভুল ছিল না। ভাইয়া বোনকে সবসময় বইয়ের মর্যাদাই দিয়ে এসেছে। বন্যা, তুমি বিশ্বাস করবে না, ভাইয়া কত রাত নির্ঘুম কাটিয়েছে, কত রাত বুনুর জন্য সীমাহীন কেঁদেছে। বাসায় ফিরে প্রথম বুনুর চোখের দিকে তাকাতেই পারতো না। বুনুর সাথে 2 মিনিট ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারতো না। ওই পরিস্থিতি থেকে নিজেকে সামনে স্বাভাবিক জীবনে এসেছে। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অকৃষক জেদকে কাজে লাগিয়েছে। এই সব কিছু তো ভাইয়া করলো, কিন্তু আমি আমার ভাইয়ের জন্য কি করলাম? উত্তর ছিল কিচ্ছু না। তার সিদ্ধান্ত নিয়েছিলাম, আব্বু আর বড় আব্বু দুজনকে যা বলার আমিই বলবো। রাকিব ভাইয়াকে জানানোর পর রাকিব ভাইয়া বলেছেন ওনারা আমার সাথে থাকবেন। গেলাম বড় আব্বুর অফিসে, কিন্তু ভাগ্যক্রমে শুধু বড় আব্বুকে পেয়েছিলাম। সাহসের অভাবে প্রথম দিকে বিয়ের বিষয়টা মুখ পর্যন্ত এনেও বলতে পারছিলাম না। বড় আব্বু বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছিল, তাই রাকিব ভাইয়াদের পাঠিয়ে আমার সাথে আলাদাভাবে কথা শুরু করেছিল। খুব সহজে কৌশলে আমার থেকে সব কিছু জেনেও নিয়েছিল। আমিও সেদিন কোনো কিছু বলতে দ্বিধাবোধ করিনি। আমি যা করেছি আমার ভাইদের জন্য করেছি, আমার বোনের জন্য করেছি, কারণ আমি বরাবরই তাদের মুখে নিখাত হাসিতে দেখতে চেয়েছি। এই সব কিছু শোনার পর তোমার যদি মনে হয় আমি ভুল করেছি, তাহলে তোমার যা ইচ্ছে বলতে পারো, আমি কিচ্ছু বলবো না। বর্ণা রাশভারী কণ্ঠ বলল, আপনি মেঘের ভাই, আর আমি জানি আপনি খুব দায়িত্বশীল একজন মানুষ। আপনি যা করেছেন তা বুঝে শুনে করেছেন, এই ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই। তাহলে তুমি রেগে আছো কেন? এমনি 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 বলে কত কথা কাটাবে? কি হয়েছে বলো? আমার কিছু হয়নি, আমি বাসায় যাব। তানভীর আচমকা বর্ণার মুখোমুখি দাঁড়ালো। বর্ণা নামানো চিবুক উঠিয়ে গম্ভীর কণ্ঠে উঠল, তোমার কিছু না হলেও আমার মনে প্রতিনিয়ত তেজস্ক্রিয় ঝড় বইছে। অস্পষ্ট আবেগী নিয়ন্ত্রণ করতে করতে আমি ভয়াবহ অপ্রসন্নতায় জড়িয়ে গেছি। শত শত নব্য স্বপ্নের ভিড়ে আমার স্বপ্নগুলোকে, অনুভূতিগুলোকে অবাঞ্ছিতের ন্যায় পড়ে থাকতে থাকতে দেখতে পারছি না। সবার সাথে পরিত্যক্ত হলেও আমার আবেগ আমার নিকট অত্যন্ত অভিনিষ্ট। অনেক সহ্য করেছি, আর সম্ভব হচ্ছে না। বর্ণা অতর্কিতে কয়েকবার পিছিয়ে গেল। তানভীরের কথার মাঝখানে তেজি কণ্ঠে বলে উঠল, জীবন যতটা সহজ, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। আবেগের তাড়নায় নেওয়া সিদ্ধান্তগুলো অগভীর মানুষের মতোই ক্ষণস্থায়ী। হৃদয়ের অপাবৃত
আত্মতা কিংবা একরাশ মুগ্ধতা চাই না আমি। মুখোশধারী মানুষদের ভিড়ে নিজের অস্তিত্বকে হারাতেও চাই না। এক উচ্চাকাঙ্ক্ষী জীবন চাই না আমি, যেই জীবনে আকাঙ্ক্ষায় পরিসমাপ্তি ঘটার সঙ্গে সঙ্গে আমার মনটাও তিক্ততায় ছেয়ে যাবে। আমি বাস্তবতাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, অতি সাধারণ একটা জীবন চাই। আপনার আবেগ অনুভূতিকে অব্যক্ত করার সাধ্য আমার নেই। তাই ভালো হয় যদি আপনি আমাকে সব কিছু না জানান। তানভীর নির্বাক চোখে চেয়ে আছে। বনের মুখের কাঠখোট্টা কথাতে তানভীর বাকরুদ্ধ হয়ে গেছে। হৃদয় অঙ্গনের উথাল পাথাল ঢেউয়ে শ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। সর্বশক্তি দিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। বর্ণার দিকে তাকিয়ে কাটকাট গলায় বলল, তুমি মেয়ে ভীষণ নির্দয়া। যতটা সুকৌশলে আমার অনুভূতিগুলোকে উপেক্ষা করলে, ততটা কৌশল আমার নিপাতকেও প্রয়োজন হতো না। বর্ণা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফের বলতে শুরু করলো, আমাদের মধ্যবিত্ত পরিবার, তাই স্বপ্নগুলো আমাদের মতোই মধ্যবিত্ত। আপনাদের মতো অনাবশ্যক চিন্তা ভাবনা কখনোই করি না আমরা। বিলাসবহুল জীবনযাপন আমাদের নিকট কেবলই দুঃস্বপ্ন। ভুল ভাঙলে যার অস্তিত্ব মস্তিষ্কে থাকবে না। আমার আব্বু একটা চাকরি করে, আমাদের 3 ভাই বোনকে অনেক কষ্ট করে বড় করেছেন। আব্বুর কষ্টের প্রতিদান রূপ আমরা কি দিতে পেরেছি? উত্তরটা আপনারই মতো, কিচ্ছু না। আব্বু অনেক চেষ্টার পর একটা জব পেয়েছে। আব্বু আপুর জন্য পাত্র খুঁজছে, যার বিশেষ কিছু গুণাবলী থাকা আবশ্যক। তার মধ্যে মন মানসিকের সাথে সরকারি চাকরিটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনাদের পরিবারের মতো আমাদের পরিবার কখনো ছিল না, আর না হবে। আপনাদের বাসায় আবির ভাইয়ের যোগ্যতার থেকেও ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আজ আবির ভাইয়া বেকার থাকলেও পরিবার ঠিকই সাপোর্ট করতো, কিন্তু আমার পরিবার এমন কিচ্ছু করবে না। কারণ একটাই, আমরা মধ্যবিত্ত। আমরা আবেগে গা ভাসাতে চাইলেও বাস্তবতা আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমি অপ্রকাশিতভাবে হলেও আব্বুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আপনার লাইফস্টাইল আপনাদের কাছে খুব স্বাভাবিক হলেও আমাদের কাছে, বিশেষ করে আব্বুর কাছে, খুব অস্বাভাবিক। আমি বাস্তবতা ভুলে আবেগের কাছে বন্দী হতে পারবো না। আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনি বুঝতে পারছেন। তানভীরের অন্তরসহ বিস্ফোরিত 2 চোখ ভরতে ভরতে জ্বলছে। ভেতরে ভেতরে মানুষের হৃদয়ে খুব দুর্বল। প্রিয় মানুষের অতি সামান্য কথাতেও হৃদয় ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। বর্ণার কথায় তানভীরের হৃদয় নিষ্কলঙ্কার ব্যর্থগুলো ভেতরটা বড্ড পোড়াচ্ছে। মনের ভেতর উদ্যত প্রেমানুভূতি চিরতরে পুড়ে উত্থাল ছাই হয়ে গেছে। তানভীরের চোখ ভরা ব্যগ্রতা আড়াল করে চুপচাপ গাড়ি স্টার্ট দিল। বর্ণা ইস্তফায় এগিয়ে গাড়িতে বসলো। বাকি রাস্তায় কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। অন্যান্য দিন মনাকে বাসার সামনে নামিয়ে তানভীর কিছুক্ষণ অপেক্ষা করে, তবে আজ সেটাও করেনি। মুখলিস মিয়ার সাথে দেখা পর্যন্ত করেনি। 10 থেকে 11 ঘন্টার জার্নি শেষে তানভীর আর মেয়ে কক্সবাজারে পৌঁছেছে। সমুদ্রের কাছাকাছি একটা রিসোর্টে গিয়ে আগে থেকে বুকিং দেওয়া ছিল, সেখানে উঠেছে। আবির কোনো রকমের ফ্রেশ হয়ে লম্বা ঘুম দিয়েছে। গত 1 সপ্তাহের ছোটাছুটি, অতিরিক্ত দুশ্চিন্তা, নির্ঝুম রাত কাটাতে আবির ক্লান্ত হয়ে গেছে। মেঘও ঘুমিয়েছিল, তবে ঘণ্টাখানেক পরেই মেঘের ঘুম ভেঙে গেছে। অর্ধঘুমে থেকে পেটের ওপর আবিরের শক্ত হাতের কোমল স্পর্শ অনুভব করতে পারছিল। মেঘ আর চোখে আবিরকে এক পলক দেখে আবিরের হাতটা পেটের ওপর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেছে। হাত মুখ ধুয়ে রুমে আসতেই নজর আটকায় আবিরের পরিশ্রান্ত আদলে। মেঘ অবাক চোখে আবিরের দিকে চেয়ে আছে। পুরুষের কখনো রূপের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় মায়ার। মেঘ আবিরের মায়ে জড়িয়ে গেছে, যে মায়া আমৃত্যু কাটাতে পারবে না। আবির নামক শখের পুরুষ এখন একান্ত মেঘের হয়ে গেছে, যে পুরুষ অন্য কোনো নারীর অস্তিত্ব নেই। আবিরের মায়াবী আদলে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। মেঘের রন্ধে রন্ধে প্রেমানুভূতি জাগ্রত হচ্ছে। শেষ বিকেলের অনুচ্ছল্ল আলোতে আবিরের মায়াময় আদল দেখে মেঘ নতুন করে আবিরের প্রেমে পড়েছে। সমুদ্রের গর্জন কানে বাজতেই মেঘ গুটি গুটি পায়ে বারান্দায় গেল। রিসোর্টটা খুব বেশি দূরে না হওয়ায় সমুদ্রের উত্তাল ঢেউগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ জীবনে প্রথমবারের মতো কক্সবাজারে এসেছে। বাসায় অনেকবার বলেও কখনো সেভাবে কাউকে রাজি করাতে পারেনি সে। মেঘ কিছুক্ষণ সমুদ্রের ঢেউ আর গর্জন শুনে পুনরায় রুমে আসলো। আবির তখনও গভীর ঘুমে নিমগ্ন। কি করবে বুঝতে না পেরে মেঘ বিছানার পাশে বসলো। আবিরের উন্মুক্ত শরীর, গলার কিছুটা নিচে কালো তিলটা ঝলঝল করছে। মেঘ কিছুক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থেকে আচমকা সদয় হয়ে হাসলো। হাসির সাথে লজ্জা আড়াল করতে সহসা 2 হাতে মুখ লুকিয়ে ফেলেছে। কয়েক সেকেন্ড সময় নিয়ে ধীর গতিতে নিঃশ্বাস ছেড়ে 2 আঙুলে ফাঁক দিয়ে আবারও আবিরকে দেখতে লাগলো। আবিরের মতো মেঘেরও আজ বলতে ইচ্ছে করছে,
আমার মনের রাজকুমার আজ। আমার হৃদয়ে ফুরিস্ত উত্তাপ ছড়াচ্ছে। আবির ঘুমের মধ্যেই পাশে হাত রেখে আবির মেঘের উপস্থিতি বোঝার চেষ্টা করছে। 2-3 বার হাত রেখে মেঘকে না পেয়ে ঘুমের মধ্যেই কপাল কুঁচকে নিভে নিভে চোখে তাকালো। মেঘের ঠোঁটের কুহিসিক হাসি দেখে আবির আনমনে হেসে উঠল। আবিরের হাসি দেখে মেঘ থতমত খেয়ে বিছানার পাশ দিয়ে উঠে যেতে চাইল। আবির আচমকা একটানে মেঘকে নিজের সাথে জড়িয়ে নিল। আতঙ্কে মেঘ 2 চোখ বন্ধ করে ফেলেছে। আবির এক হাতে মেঘের পেট বরাবর জড়িয়ে ধরে আছে, অন্য হাতে মেঘের কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে সরাতে সরাতে নিরুদ্যম কণ্ঠে বলল, আর কতদিন এভাবে লুকোচুরি করবে? এখন তো আমি তোমার পার্মানেন্ট সম্পত্তি হয়ে গেছি। আবির ভ্রু নাচাতে মেঘ লজ্জায় আবিরের প্রশস্ত বুকে মুখ লোকালো। আবির 2 হাতে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে বিড়বিড় করলো, তুমি এত লজ্জা পেলে আইয়া আসবে কেমন করে? মেঘ কর্কশ কণ্ঠে বলল, ইস, ছাড়ুন আমাকে। তুমি কি জানো, তোমার হাসিটা ভয়ঙ্কর রকমের সুন্দর, আর সে হাসি দেখলে আমার মনে শুধু প্রেম প্রেম ফিল হয়। গত 2টা বছর বিয়ে করা বউয়ের কাছ থেকে কীভাবে নিজেকে দূরে রেখেছি, এটা যদি তুমি বুঝতে, তাহলে 1 সেকেন্ডের জন্য আমার থেকে দূরে যেতে চাইতে না। মেঘ আবিরের বুক থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মেঘ বাধ্য হয়ে ভীত কণ্ঠে ফের অনুরোধ করল, ছাড়ুন। আবির ধীর কণ্ঠে শুধালো, মনের ভেতর যে আগুন জ্বালিয়েছ, সে আগুন নেভাবো কিভাবে? মেঘ হতবিহ্বল বলে আবিরের গলা অবধি বাক্য নির্লজ্জতার পরিচয় দিচ্ছে। মেঘ বলার মতো কোনো কথাই খোঁজ পাচ্ছে না। আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, বউ। মেঘ নিশ্চুপ হয়ে আবিরের বুকের ওপর শুয়ে আছে। আবির পুনরায় ডাকলো, ও বউ। মেঘ মৃদু স্বরে বলল, হুম। আবির সহসা মেঘকে বিছানায় শুয়ে কাত হয়ে মেঘের মুখের ওপর ঝুঁকে আলতোভাবে মেঘের কপালে কিস করলো। মেঘের চোখে চোখ রেখে নিচের ঠোঁট ইশারা করে আদরে কণ্ঠে বলল, আই ওয়ান্ট এ ডিপ কিস। মেঘ বিলস কণ্ঠে বলল, আমি পারবো না। কেন? আমার লজ্জা লাগে। আবির উদাস ভঙ্গিতে বলল, আমার লজ্জা লাগছে না কেন? কারণ আপনি নির্লজ্জ। আবির ঠোঁট বাঁকিয়ে হেসে কোমল কণ্ঠে বলল, আমি না হয় নির্লজ্জ, ভাইয়া আপনি তো খুব লজ্জাবতী। তা একটা অসহায় ছেলের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে কিস করার সময় আপনার লজ্জা কোথায় থাকে? কোথায় জমা রেখে এসেছিলেন তখন? মানে আমি কাকে কিস করেছি? আমি যখন জ্বরের ঘোরে পড়েছিলাম, তখন আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছিলেন। এখন সব কিছু ভুলেও গেলেন? বাহ ম্যাডাম, বাহ। মেঘ প্রশস্ত নেত্রে তাকে অতর্কিত কণ্ঠে বললেন, আপনি সেদিন টের পেয়েছিলেন? আবির মুচকি হেসে বলতে শুরু করলো, আমর পরে তুমি একমাত্র নারী যার গায়ের গন্ধ আমি উপলব্ধি করতে পারি। তুমি নিঃশব্দে আমার পাশ ঘেঁষে গেলেও আমি নির্ঘুর ঘুমে থেকেও সেটা অনুভব করতে পারি। তুমি দূর থেকে এক পলক তাকালেও আমার হৃদয় আর মস্তিষ্ক সদা জাগ্রত হয়ে ওঠে। তোমার স্পর্শে আমার শরীরের প্রতিটি শিরা উপশিরার রক্ত সঞ্চালন তীব্র থেকে তীব্র হতে শুরু করে। তোমাকে আগেও বলেছি, আমি নিঃশ্বাসের শব্দে তোমার অস্তিত্ব উপলব্ধি করতে পারি। তুমি আমাকে কিস করবে আর আমি সেটা বুঝতে পারবো না, সেটা কিভাবে সম্ভব? মেঘ শুকনো মুখে ঢোক গিলে মোলায়েম কণ্ঠে বলল, সরি। দূর পাগলি, ভালোবাসার সরি টরি সব মূল্যহীন। ভালোবাসা কেবল ভালোবাসায় অর্থবহ। আবির পুনরায় নিজের ঠোঁট ইশারা করলো। মেঘ অস্ত্র উল্টে অসহায় মুখ করে তাকিয়ে আছে। আবির ভ্রু নাচাতে মেঘ এক হাতে আবিরের চোখ ঢেকে তড়িৎ বেগে আবিরের ঠোঁটে কিস করলো। আবির গলা স্বর উঁচু করে বলল, এটা কি ছিল? কারেন্টের শক খেলেও বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে, অথচ তুমি 1 সেকেন্ডও সময় নিলে না। মেঘ কথা কাটাতে অন্যদিকে তাকে চাপা সরে বলল, চলুন সমুদ্রে যাই। আগে আমার ইচ্ছে পূরণ করবে, তারপর ঘুরতে নিয়ে যাব, নয়তো চাবি ছুঁড়ে ফেলে দেব। মেঘ আকুল কণ্ঠে বলল, এখন না প্লিজ। আবির ঠোঁট কামড়ে হেসে আলাদা কণ্ঠে বলে উঠল, এখনই প্লিজ। আবিরের অনুরাগের সাহগ্নে মেঘের আকুতি অনিচ্ছাতে ব্যর্থ হলো। মেঘে সর্বাঙ্গে আবিরের উষ্ণ সোহাগের নিশান, অনুভূতি রাজ্যে সাহিত্য নিশানের আভাস। আবিরের আবেগপূর্ণ অপ্রতিপত্তমান আবেশের কেটে গেল আরও কিছুটা মুহূর্ত। আবিরের প্রণয়ের পরিণীতা এক পূর্ণতা লাভ পেয়েছে। পরিতোষ আর লজ্জায় মেঘের ফর্সা আদল রক্তিমন ধারণ করেছে। আবিরের তপ্ত ভালোবাসার সমাপ্তি ঘটেছে, প্রায় সন্ধ্যা ঘটেছে। বন্যা সারাদিন যাবৎ মন খারাপ করে বসে আছে, দুশ্চিন্তায় খাওয়া হয়নি কিছু। মেঘের আবদার আর নিজের আবেশের বশবর্তী হয়ে তানভীরের প্রতি না চাইতেও খুব বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিল।
মেঘেদের বাসার পরিস্থিতি দেখে সে আবেগ এখন আতঙ্কে রূপ নিয়েছে। ইদানিং মেঘের ব্যস্ততার কারণে তানভীরের বিশেষ বর্ণার সাথে তেমন কথা হয়নি। তানভীর রাজনীতি ছাড়া চাকরির প্রস্তুতি বিষয়ে কোনো কথা বর্ণার জানে না। বর্ণা তানভীরকে মুখ ফুটে সরাসরি চাকরির কথা বলতে পারছে না, আবার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতেও পারছে না। তাই বুঝে না বুঝে তানভীরের সাথে রিয়্যাক্ট করে ফেলেছে। সেসব ভেবে এখন রেগে গেছে, খারাপও লাগছে তার। না পারছে তানভীরকে কল দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করতে, আর না পারছে দুপুরের ঘটনা ভুলতে। হঠাৎ হৃদ এসে দরজায় দাঁড়িয়ে আস্তে করে ডাকলো, আপু। কি, তোমার কি মন খারাপ? না, কেন? স্পষ্ট দেখা যাচ্ছে তোমার মন খারাপ। মনের চোখ মুছে শান্ত কণ্ঠে জানতে চাইল, কিছু বলবি? হ্যাঁ, বল। মেঘাপুকে একটা কল দাও তো, আপুকে অভিনন্দন জানাতে হবে। মেঘ বাসায় নেই, এখন অভিনন্দন জানাতে হবে না। মেঘাপু কোথায় গেছে? কক্সবাজার। কি, আপু কক্সবাজারে গেছে? হ্যাঁ, চলো আমরাও যাই। বড় রাগী স্বরে বলল, যা এখান থেকে প্লিজ আপু, চলো না কক্সবাজার যাই, আমার খুব ইচ্ছে। বন্যা ধমক দিতে যাবে তার আগে হৃদ উচিত কণ্ঠে বলল, আমি আপুকে রাজি করাতে যাচ্ছি, আমরা সবাই মিলে কক্সবাজার যাব। হৃদ ছুটে চলে গেছে নিচে। বন্যা নীরবে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে শুয়ে পড়েছে। খানবাড়ির পরিবেশ বেশ নিস্তব্ধ। আত্মীয় স্বজনে মোটামুটি সবাই চলে গেছে। আইরিন, ফুপ্পি আর মালা শুধু রয়ে গেছে। সাকিব বিকেলের দিকে তানভীরের সাথে কথাবার্তা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাইশাপুর ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে। মালার আম্মু মাইশাপুর বাসায়। মালাকেও সাথে নিতে চেয়েছিল, কিন্তু মালা জোরপূর্বক মেঘেদের বাসায় রয়ে গেছে। বলেছে ডেলিভারির আগে আগে চলে যাবে। মালা সোফায় বসে মালিয়া খানের সাথে গল্প করছে। মালিয়া খান হঠাৎই শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোর বিয়ে বয়স তো হয়ে গেছে, বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন? এখন বিয়ের কোনো চিন্তা ভাবনা নেই ফুপ্পি। কাউকে পছন্দ করিস? মালা উদাস দৃষ্টিতে মালিয়া খানের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, এই সমস্যার কথাটা কি এতদিনের মধ্যে একবারও জিজ্ঞাসা করতে মন চায়নি তোমার? মালিয়া খান ফের বলল, কি হলো? মালা মলিন হেসে উত্তর দিল, এখন বলে আর কোনো লাভ নেই। মালিয়া খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আবিরের কাহিনী তো শুনলি, ও যদি এত যন্ত্রণা মাথায় না নিয়ে সরাসরি বলে দিত, তাহলে ঘটনা এতদূর পর্যন্ত আসতোই না। অবশ্য আবিরকেও এত দোষ দেওয়া যায় না। এই বাড়িতে থেকে এত বছরে আমি কোনো অধিকার দেখাতে পারিনি, সেখানে আবির ছোট থেকে দূরে ছিল। সেসব বাদ দে, তোর তো এমন কোনো সমস্যা নেই, পছন্দ থাকলে বল, আমি তোর আব্বুর সাথে কথা বলে দেবনি। তোমার ছেলের মতো আমার কেউ নেই, বাদ দাও এসব কথা। এমন সময় তানভীর বাসায় এসেছে, চোখে মুখে বিষণ্ণতা। তানভীরের নিষ্প্রভ চেহারা দেখে মালিয়া খান উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? কিছু হয়নি বড় আম্মু। চোখ মুখ এত শুকনো শুকনো লাগছে কেন? তানভীর মলিন হেসে বলল, কই না তো। মালিয়া খান ধীর কণ্ঠে বললেন, আবির আর মেঘের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম, ওরা বারবার তোর কথা জিজ্ঞাসা করছিল, তুই নাকি আবিরের কল রিসিভ করিস না। কি হয়েছে বাবা? তানভীর স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, ওরা ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে।